কেবলমাত্র আসছে অল্প কয়েকজন। ঠিক আছে। আচ্ছা আপনাদের বলেন তো বাকি কোর্সগুলোর কি অবস্থা? স্যার মোটামুটি শুধুমাত্র ইংলিশটার অবস্থা একটু খারাপ স্যার। ইংলিশের? জি স্যার, ইংলিশের মাত্র ক্লাস পাইছি আমরা দুইটা, মানে একটা অফলাইন একটা অনলাইন। ইয়া করে নেন, লাস্টের দিকে কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে, বুঝতে পারছেন? যেহেতু আপনাদের ব্যাচটা অনেক পরে স্টার্ট হয়েছে, এমন হবে সবকিছু রিভাইজ করতে পারবেন না। জি স্যার। আর স্যার সব একটা নিউজ স্যার, আমাদের যে বলতেছে ট্রাই সেমিস্টার করবে, এটা কি আমাদেরও করবে মানে শিওর? এটা নিয়ে এখনো আমি আসলে জানি না। আমি দেখলাম গ্রুপে অনেক লেখালেখি হইতেছে এবং রেজিস্ট্রার স্যার একটা নোটিশ ইয়ে করছেন, দিচ্ছেন আর কি আমাদের জি জি, মানে সবার ফল মাঝে। থেকে স্যার নোটিশ দেখলাম, ফল লেখা স্যার, ফল অ্যাডমিশন, বাট আমরা হুম, তো স্প্রিং। সেটাই তো বলতেছি, মানে ব্যাপারটা হচ্ছে কি, 12 মান্থ মানে 12 মাসটাকে যদি আমরা কনভার্ট করি তিনটা সেমিস্টারে 4 মাস করে হয়, বাট যেহেতু আমরা স্প্রিং এ 6 মাস স্পেন্ড করে ফেলছি, বাকি থাকে আর কত, 6 মাস। তো পরের সেমিস্টারটা ওনারা বলতেছে 2 মাসের মধ্যে কমপ্লিট করবে, নেক্সট সেমিস্টারটা 4 মাসের মধ্যে কমপ্লিট করবে। তাহলে কি স্যার হবে? 2 মাসের সেমিস্টার কমপ্লিট সম্ভব? সম্ভব, এই জন্য আগেই আমাদেরকে নোটিশটা দিছে, যেন আমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করি, সবকিছু আগে থেকে যেন আমাদের প্রিপারেশন থাকে। এটা হবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত, আর সেপ্টেম্বর থেকে পরবর্তী 4 মাসের একটা সেমিস্টারে দেবে। স্যার এমন হলে উত্তর ইউনিভার্সিটি আন্দোলন শুরু হয়ে যাবে স্যার, এটা প্রত্যেকটা মিসম্যাচ। ইউনিভার্সিটিতে শুরু উত্তরা ইউনিভার্সিটি না, দেখবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ট্রাই সেমিস্টার শুরু করবে আর কি। না স্যার, ট্রাই গভর্নমেন্ট তো সেমিস্টার আগে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে স্যার, যেমন সিটি ইউনিভার্সিটি, সোনারগাঁও হুম, ইউনিভার্সিটি, এরা স্যার ট্রাই সেমিস্টারে পড়ায়, বাট ওদের হুম। পড়া তো আর আমাদের সেম না স্যার। এখন তো জানেন স্যার, সোনারগাঁও ইউনিভার্সিটি একদম ডিমান্ডেস, আগে যে ডিমান্ডে বলছে এখন তো স্যার ডিমান্ডেবল নাই স্যার। হ্যাঁ, না ঠিক আছে, বুঝতে পারছি। এছাড়া আপনার শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতেও ট্রাই সেমিস্টার। ব্যাপার হইতেছে কি, ধরেন আপনারা যদি 22 সেমিস্টারে থাকেন, 22 সেমিস্টারে আপনাদের যদি 12টা কোর্স করতে হয়, সেটা ডিভাইডেড হয়ে কি হবে, ট্রাই সেমিস্টারে গেলে দেখবেন 4টা করে আসছে প্রতি সেমিস্টারে। কোর্স সেমই থাকবে, কোর্স বাড়াবে না। কিন্তু স্যার আমাদের সময় তো কমে গেল স্যার, আমাদের এখন মিড টার্ম হ্যাঁ, দিতে হবে, বছরে কয়টি হিসাব করেন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে এইটা ক্লাস একটু ইয়া টেস্ট, থাকবে যে সিটি, অ্যাসাইনমেন্ট। আপনাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, যেমন আমাদেরও অ্যালার্ট থাকতে হবে ক্লাসের বিষয়ে। জি স্যার, তারপরে আপনার মিড মানে টার্ম এখন পরীক্ষা ফাঁকি হবে দেওয়ার কোনো আমাদের অপশন থাকবে খেলাধুলা। না যদি স্যার ট্রাই সেমিস্টার হয়। হুম, এটা একটা অনেকটা কি হয়ে যায়, জোরের উপরে থাকতে হবে আপনাদের, জি স্যার, সেম আমাদের। মানে স্যার 1 মাস পর পর মিড টার্ম, 1 মাস পর সেমিস্টার ফাইনাল, মাঝখানে হ্যাঁ, গ্যাপে ওই 2 মাসে সব পড়া কমপ্লিট। এটা দেখেন আপনাদের ব্যাচ একটু পরে ইয়া করছে না, জি স্যার। এনরোল করছে। এখন এটা হচ্ছে আমার উপর দিয়ে প্রেশার যাইতেছে। আমি জানি যদি আপনাদের সাথে শুধু ফ্রাইডে ক্লাস নেই, আমার কিন্তু নিয়ম আছে শুধু ফ্রাইডেতেই আপনাদের সাথে কন্ট্যাক্ট, এর বাইরে না। বাট এখন আমি জানি যদি ফ্রাইডেতে ক্লাস নেই আপনাদের আমি কোর্স শেষ করতে পারবো না, এই জন্য নিজের তাগিদে আপনাদের সুবিধার্থে আমি এই যে অনলাইনে ক্লাসগুলো নিতেছি। কারণ সেম ব্যাচ, ধরেন আপনারা স্প্রিং এ ভর্তি হয়েছেন ট্রিপলিতে, অন্য ব্যাচ গুলো দেখবেন সিজিপি অনেক ভালো হইতেছে, এখন আপনাদের কাছে খারাপ লাগবে। তা তো আছে স্যার, বাট ফার্স্ট সেমিস্টার হয়তো আমাদের প্রেজেন্টেশন এগুলো তো আমার ইস্যু হওয়ার কথা না স্যার, যদি ঠিক মতো একটু পড়াশোনা সবাই করে। এই জন্য আমি ঈদের আগে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব, ঈদের ভ্যাকেশনে মাঝে মাঝে আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাকি টিচারদের কাছ থেকে ম্যাটেরিয়ালস গুলো কালেকশন করে নিন। এতে কি জি জি হবে, স্যার, এটা এখন করতেছি স্যার। আপনারা আপনার এই যে টাইমটা পাবেন, অন্তত রাতে হোক দিনে হোক একবার ওই টপিকস গুলো আপনারা দেখতে পারবেন, দেখার সুযোগ থাকবে। আর আপনি টপিকস না নিলে কি হবে, দেখবেন ক্লাস শুরু হয়ে গেছে সবগুলো, আবার টাইম পাইতেছেন না। কারণ এর পরে দেখবেন যখন শুরু হয়ে যাবে, আমি তো ঈদের পরে এসে আপনাদের একটা সিটি নিব, মানে ক্লাস টেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যার এইগুলা করবে। তখন আপনার সিটি দিতে, তারপরে আপনার মিড টার্ম ফাইনাল দেওয়ার জন্য আপনাদের অনেক পেইন হয়ে যাবে।
জি স্যার, বুঝতে পারছি। তবে কাজগুলো একটু আগায় রাখবেন, এই সেমিস্টার আপনাদের জন্য একটু কঠিন হইতেছে, শেষের দিকে এনরোল করা তো, প্রত্যেকটা সেকশনের এই প্রবলেম গুলো হয়। দেখবেন আপনাদের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল কোশ্চিন করতে হবে, আবার আলাদাভাবে খাতাগুলা এই যে সাবমিট করতে হবে, মার্কস গুলো এন্ট্রি দিতে হবে। জি স্যার। তবে ফার্স্ট্রেটেড হওয়ার কোনো রিজন নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করবো বাকি টিচারদের কাছ থেকে, নিজ ডিপার্টমেন্ট যেমন ক্লাস নিতেছে না ইংলিশ টিচার, যে ওনাকে ইংলিশ টিচার, বলবেন যে কোন কোন ওনার সাথে টপিকস কালকে এর ক্লাস, উপরে। ওনাকে বলে আমরা এই করে নিবো, একটু নোট করে নিতে হুম হবে। হুম এইগুলা করবেন, টপিকস গুলা নিয়ে নেবেন যে কোন কোন টপিকস এর উপরে আমাদের মিড টার্ম হইতে পারে, ম্যাডাম আপনি একটু আমাদের জি, জি। কি বলবো কারণ আমরা তো অবগত এখন করে স্যার জানাবেন। ফুল সিলেবাসে মিড টার্ম দেওয়া আমাদের পক্ষে পসিবল না। সো পসিবল সিলেবাস একটু শর্ট করতেই হবে আমাদের। সেটাই। আমি এই জন্য আপনাকে ওবিটা আমি পাঠাই নাই, এটা আমাদের আউটকাম বেস এডুকেশনের যে সিলেবাসটা যেটাকে বলে, কারণ মিড টার্মের জন্য অনেকগুলো টপিকস আছে। এখন সেই টপিকস গুলো যদি শেষ করি আপনারা নিতে পারবেন। না স্যার, আপনি শেষ করতে পারেন কিন্তু আমরা নিতে পারবো না স্যার। এটাই বলতেছি, আমার তো সমস্যা নাই, একদিন পর পর চাইলে বা প্রতিদিনই আমি ক্লাস নিতে পারবো। কিন্তু আমাদের তো স্যার মানে ব্রেনে হুম ঢোকা লাগবে স্যার। সেটাই প্রবলেম এইটাই। সেটাই। আচ্ছা স্যার, তবে এখন ক্লাস ক্লাস, শুরু করতে পারেন স্যার, কারণ আর স্টুডেন্ট বেশি মনে আপনারা হয় আসবে না। সবগুলো, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছি যে সব কোর্সের ম্যাটেরিয়ালস গুলো আপনারা কালেকশন করে ফেলেন, ঠিক আছে, এই জি ভ্যাকেশনের স্যার, মধ্যেই যেন আপনারা মোটামুটি মিডের রেজাল্ট প্রিপারেশন নিতে প্রিপেয়ার পারি। করতে পারেন। কারণ এরপরে তো ল্যাব থাকবে, এদের পরে এসে ল্যাব করতে হবে না আপনাদের। জি স্যার। এই জন্য আর কি। ঠিক আছে, আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন। 1947 সালে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড পিছনের দিকে ফিরে যাই, 1952 সালে ভাষা আন্দোলন, আন্দোলনের সাথে একটা টার্ম আছে যে আন্দোলন কেন হয়, ভাষার জন্য কেন আন্দোলন হবে। মানে একটু পিছনে ফিরে যায়, সেটা হলো 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দুটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলো। এটা কার মাধ্যমে হয়েছে, লাস্ট যে লর্ড ছিল, লর্ড মাউন্ট ব্যাটেনের, ঠিক আছে, সেপারেশন হলো 1947 সালে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত। যখন পাকিস্তান আলাদা হলো, স্বাভাবিকভাবে আজকের যে বাংলাদেশ, সেটি কি ছিল, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান, এই পশ্চিম পাকিস্তানের সাথে একীভূত ছিল। স্বাধীন রাষ্ট্রের ভাষা কি হবে সেই প্রশ্নে এই পূর্ব বাংলার জনগণ কিন্তু আপোস করেনি। কারণ তৎকালীন যে সেনা শাসক এবং আমলারা ছিল, তারা আমাদের উপরে উর্দু চাপিয়ে দিতে চেয়েছে। পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে কি, উর্দু। কিন্তু পূর্ব বাংলার জনগণ, বিশেষ করে আপামর জনসাধারণ, এই যে আঘাত, যেটাকে আমরা সাংস্কৃতিক আঘাত বলতে পারি, এই আঘাতটা যখন আসে তখন এটা মেনে নিতে পারে না। ঠিক আছে, কারণ বাঙালির যে কালচার, যেটাকে আমরা বলি ইতিহাস, ঐতিহ্য, ভাষা, এটা আমাদের জাতীয়তাবাদের অন্যতম মূল ভিত্তি। এই জাতীয়তাবাদের উপরে প্রথম আঘাত আসে 1952 সালে। সেটা কিসের প্রশ্নে, এই ভাষার প্রশ্ন, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে। পূর্ব বাংলার জনগণ মানতে নারাজ বা একসেপ্ট করতে নারাজ যে উর্দু পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হবে। কেননা প্রায় 56% পিপল বাংলা ভাষায় কথা বলতেন, অন্যদিকে বাকি 44 ছিল তারা উর্দু এবং পাশাপাশি পশ্চিম ভাষায় কথা। স্বাভাবিকভাবেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার কথা কিন্তু বাংলা। কিন্তু ওই যে বললাম, আমলা এবং সেনা শাসক তারা কখনোই চায় নাই পূর্ব পাকিস্তানের ভাষা সেটা পুরো পাকিস্তান ইস্টাবলিশ হোক। ঠিক আছে, এই যে নতুন রাষ্ট্রের ভাষা কি হবে এই প্রশ্নে প্রথম যখন আমাদের উপরে আঘাতটা আসে, সেই আঘাতে পরবর্তীতে আন্দোলনে রূপ লাভ করে, যার চূড়ান্ত রূপ আমরা দেখি 1952 সালে 21শে ফেব্রুয়ারি, রফিক, জব্বার, শফিউরদের রক্তের বিনিময়ে আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি। এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড। তো এই যে আন্দোলন সংগঠিত হয়েছে, এটা কি একদিনে হয়েছে? নেভার। এটা কি হয়েছে, বিভিন্ন ধাপে ধাপে হয়েছে। যদি দেখি ধাপগুলা কেমন ছিল, কিভাবে হলো, কেন তারা প্রথমে মেনে নিতে পারে নাই, কেন পরবর্তীতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হিসেবে স্বীকৃতি দানে বাধ্য হয়।
স্টেজ গুলো যদি আমরা একটু দেখি, প্রথমে 1947 সালে ফার্স্ট স্টেজ ছিল। 1947 সাল থেকেই ভাষার প্রশ্নে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে কি করে? দ্বিমাত্রাসুলভ আচরণ করে। তারা ছিল এলিট শ্রেণী, বিশেষ করে পাকিস্তানের আমলা এবং সেনা যারা ছিল। সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে? এরা কি করছেন? যে পাকিস্তানে, যেটা বর্তমান পাকিস্তানের ভাষা উর্দু, আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছেন এবং সেটা যেন কমন হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে ২ টা প্রদেশের জন্যই কি হবে? কমন ল্যাঙ্গুয়েজ। সেই সাথে, সাথে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি, ইংলিশটাকে তারা অ্যাকসেপ্ট করছে এবং করতে চাইছে। বাট বাংলাকে তারা অ্যাকসেপ্ট করবে। বাংলার পরিবর্তে কি বলছেন? যে বাংলা ভাষায় আরবি হরফে লেখা হবে। তাও বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। তো ১ম যে এই যে ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি কোথায়? মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নামে একটা উর্দু ভাষার সম্মিলন হয়, যেটা বর্তমানে ভারতের হায়দ্রাবাদে। ঠিক আছে? সেখানে উর্দু ভাষার গুরুত্ব বোঝানো হয় এভাবে যে উর্দু হচ্ছে কেমন? প্রায় ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং অনেক পরিচিত একটা ল্যাঙ্গুয়েজ। সে তুলনায় বাংলা কি? আননোন একটা ল্যাঙ্গুয়েজ। তো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে এবং উর্দুই করতে হবে। এক্ষেত্রে জনসমর্থন আদায়ের জন্য এই সম্মেলনটা কি করা হয়? আয়োজন করা হয়। সেই সময় প্রখ্যাত একটা বিশ্ববিদ্যালয় এখনো আছে, যেটা আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জিয়াউদ্দিন আহমেদ এই সম্মেলনে উর্দু ভাষার গুরুত্ব বোঝান এইভাবে যে পাকিস্তানের যদি রাষ্ট্রভাষা বাংলা করা হয় তবে উর্দু ভাষার গুরুত্ব হারাবে এবং উর্দু ভাষায় যে সাহিত্য রচনা করা হয়েছে সেই সাহিত্য কি হবে? মর্যাদা হারাবে। সেই বিষয়গুলো যখন উনি তুলে ধরেন, স্বাভাবিকভাবেই যখন একটা গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশনের ভাইস চ্যান্সেলর এই ধরনের বক্তব্য দিবেন, সেটা কি হবে? এটা পুরা ওয়ার্ল্ডে ইমপ্যাক্ট ফেলবে। কিন্তু সেদিক দিয়ে কিন্তু বাংলা ভাষার যে গুরুত্ব সারা ওয়ার্ল্ডে রিকগনাইজড করবে বা স্প্রেড করবে, সেই ধরনের ব্যাকবোন সম্পন্ন মানুষ আমাদের এই পূর্ব বাংলা, বিশেষ করে বাংলাদেশে ছিল না। কিন্তু প্রতিবাদের ভাষা সেই সময় রচিত হয়। ঠিক যখন এই মোমেন্ট গুলাতে বাংলাকে হাইড করে উর্দুকে এবং ইংলিশকে যখন পাকিস্তানের ল্যাঙ্গুয়েজ করা হচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির ১৭ দিনের মাথায় তমদ্দিন মজলিস নামে একটা সংগঠন, এটা হচ্ছে সাহিত্যিক সংগঠন, গড়ে তোলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেম, সৈয়দ নজরুল ইসলাম এবং শামসুল হক। এই ৩ ব্যক্তির নেতৃত্বে তমদ্দিন মজলিস নামে একটা সাহিত্য সংগঠন গড়ে ওঠে। এই সাহিত্য সংগঠনের মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষার গুরুত্ব সবাইকে বোঝানো এবং উর্দুকে আমাদের উপরে যে চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে সেটা প্রতিহত করা। তারাই সর্বপ্রথম ভাষার প্রশ্নে বিরোধিতা করেন এবং উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হতে পারে না, তারাই আমাদের এই পূর্ব বাংলার জনগণকে অবহিত করেন। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় জনগণের মধ্যে, বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। দেখেন, লক্ষ্য করবেন, যেকোনো আন্দোলন, যেকোনো বার্তা একক ব্যক্তি হিসেবে যখন দেয়া হয় সেটার গুরুত্ব অনেক কম থাকে। কিন্তু যখন কোনো সংগঠনের ব্যানারে বা বলা যেতে পারে যে একটা ইনস্টিটিউশনের ব্যানারে দেয়া হয়, সেটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে? এই যে ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিস বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেন, সেটাই কিন্তু পরবর্তীতে আন্দোলনের দিকে ধাবিত করছে। বিভিন্ন সময় বিভিন্ন শাসক এই বাংলাদেশে আসছেন, বিভিন্ন জনসমাবেশ করছেন। সেই সমাবেশগুলোতে বারবারই তারা বলে গেছেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বিভিন্ন ছাত্র সমাজ, বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ
বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন এই ছাত্র সমাজ কি করেছে, সরাসরি না বলেছে এবং না, এটার পাশাপাশি কি করা দরকার, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান তারা। কিন্তু সেই সময়ও মোহাম্মদ আলী জিন্নাহ সেটা প্রত্যাখ্যান করেন এবং এটাকে ষড়যন্ত্রমূলক অপপ্রয়াস বলে চালিয়ে যান। এবং এই অঞ্চলের যারা পেশাজীবী সংগঠন ছিল, রাজনীতিবিদ ছিল, যারা লেখক ছিল, তারা বিভিন্নভাবে আমাদের ভাষার গুরুত্ব বুঝিয়েছিলেন, তাদেরকে উস্কানিদাতা হিসেবে অবহিত করেন সেই সময়ের পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং পাকিস্তানকে ভাঙতে চায় এই মর্মে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াতে থাকেন। কিন্তু আমাদের বাংলাকে তারা একসেপ্ট করতে রাজি হন। ঠিক আছে, এই ঘটনাগুলো ছিল মোটামুটি 1947 সালের দিকে। এই সময়ে উর্দু সম্মেলন হলো, তারপরে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নামে সংগঠনের ব্যানারে উর্দু ভাষার গুরুত্ব বোঝালেন। এই বিষয়ে জিয়াউদ্দিন আহমেদ কথা বললেন, তমুদ্দিন মজলিস গঠিত হলো। এটা ছিল ফার্স্ট স্টেজ। তারপরে আমরা যদি সেকেন্ড স্টেজ দেখি, 1948 সাল। এই পর্যায়ে প্রথম স্টেজে শুধুমাত্র দাবি দেওয়াগুলা মনে রাখবেন, প্রথম স্টেজ 1947, এই সময় শুধু ডিমান্ড আকারে সব কথাগুলা বলা হইতেছিল এবং কালচারাল অর্গানাইজেশন গুলা গড়ে তোলা হচ্ছিল। কিন্তু 48 সালের দিকে গিয়ে সরাসরি কি করা হয় সেগুলো আমরা একটু দেখব। যেমন 1948 সালে যখন পাকিস্তানে গণপরিষদ গঠিত হয়, আমি আপনাদেরকে বলছিলাম নতুন যখন একটা দেশ গঠিত হয় সেই সময় তো আসলে সাথে সাথে ইলেকশন দেওয়া সম্ভব হয় না। তখন কি করা হয়, তার আগে যে ইলেকশন গুলো হয়েছে প্রাদেশিক বা কেন্দ্রীয়, সেই সদস্যদের নিয়ে কি করা হয়, গণপরিষদ গঠন করা হয়। দেখবেন বর্তমান বাংলাদেশে প্রায় একটা কথা বলা হচ্ছে, জাতীয় ইলেকশনের আগে গণপরিষদ গঠন করার কথা। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা আছেন তারা প্রায় কিন্তু বলেন কি, সংস্কার করতে হবে, সংস্কারের পরে কি করতে হবে, গণপরিষদ গঠন করতে হবে এবং এই গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংশোধনের কথা বলা হয়। বুঝতে পারছেন? যখন অন্তর্বর্তীকালীন কোনো কিছু তৈরি হয় বা এরকম ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়, তখন এই গণপরিষদ গঠনের উপরে একটা প্রেশার আসে। এই ধরনের কাঠামোর উপর জোর দেয়া হয়। ঠিক সেই সময় যখন পাকিস্তান আলাদা হলো, এরকম একটা গণপরিষদ গঠন করা হয়। তো গণপরিষদে সব ডিসিশন গুলো নেওয়া হতো। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের কাঠামো কিভাবে ফাংশন করবে, তারপর ইনস্টিটিউশন গুলা কিভাবে ফাংশন করবে, সেই ইনস্টিটিউশনের সাথে জড়িত মানুষগুলাকে কিভাবে ব্যবহার করা হবে, কোথায় প্রবলেমস আছে সেই প্রবলেমস গুলো ফাইন্ডিংস করতে হবে, ফাইন্ডিংস করে সেগুলা কি করবে, সলভ করবে। এগুলো হচ্ছে গণপরিষদের অন্যতম কাজ। গণপরিষদে কি থাকবে, স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে এবং যারা নির্বাচিত সরকার, তারা সব ধরনের ঠিক সেই সময়ে আমাদের বাংলাদেশের পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের একজন এমপি, যেটাকে বলা হয় গণপরিষদের সদস্য, ধীরেন্দ্রনাথ দত্ত নামে এক ভদ্রলোক ছিল, যার বাসা ছিল কুমিল্লাতে। ধীরেন্দ্রনাথ দত্ত, মনে রাখবেন, ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম গণপরিষদের ভাষণে তিনি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের জন্য দাবি জানান। তো এই বিষয় নিয়ে সেই সময় গণপরিষদে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের শাসক গোষ্ঠী বা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, স্বাভাবিকভাবেই এটাকে কি করা করা হয় বা বলা হয় যে এটা হচ্ছে ষড়যন্ত্রমূলক। ঠিক আছে, আখ্যা দেয়া হয় এবং ধীরেন্দ্রনাথ দত্তকে সেই গণপরিষদে, যেহেতু উনি সংখ্যালঘিষ্ঠ ছিল আর সংখ্যাগরিষ্ঠরা কি করেন, চাপে ফেলেন। বাট তিনি সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উপস্থাপন করেন। এই যে দেখেন, আগে কি করতো সংগঠনের ব্যানারে, এখন কোথায় শুরু হইতেছে, পার্লামেন্টে গিয়ে বা গণপরিষদে গিয়ে। ঠিক আছে, এরই ধারাবাহিকতায় কি করা হয়, যখন পার্লামেন্টে এই দাবিগুলা করা হচ্ছে বা পার্লামেন্টে দাবি উপস্থাপন করা হচ্ছে, তখন জনগণের মধ্যে এক ধরনের সাহস তৈরি হচ্ছে, স্পৃহা তৈরি হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন, পেশাজীবী মানুষ, তারা কি করছেন, 1948 সালের 2রা মার্চ একটা সম্মেলন করেন। যে সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, যেখানে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, বিভিন্ন ধরনের যারা জাসদ করতেন, তারা সবাই কি করছেন, এই সম্মেলনে একীভূত হয়েছেন। এই সম্মেলন থেকেই
ডিসিশন নেওয়া হয় যে পাকিস্তানের সাথে আমরা কি করব, ঠিক আছে, বা পাকিস্তানের সাথে আমাদের আচরণ কেমন হবে। পাকিস্তান যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে না নেয়, তাহলে আমাদের করণীয় কি, অর্থাৎ সেই সময় সেই সম্মেলনে করণীয়গুলো ঠিক করা হয়। সেই করণীয় অন্যতম একটা বিষয় ছিল ধর্মঘট। মনে রাখবেন, যখন কোনো গভর্নমেন্ট অত্যন্ত স্বৈরাচারী হয়ে যায়, একপাক্ষিক হয়ে যায়, বা তাকে আসলে চেঞ্জ করা যায় না, বা তার ডিসিশন গুলো কখনো চেঞ্জ করা যায় না, সেই সময় কিন্তু ধর্মঘট বা স্ট্রাইক একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। তো সেই সময় সব সেক্টর গুলোতে কি করা হয়, ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধরেন অফিস আদালতে অফিস করবে না, পুলিশ এই অঞ্চলে পুলিশ রাস্তাঘাটে তাদের কি করবে না, দায়িত্ব পালন করবে না, সচিবালয়ে সচিবরা তাদের দায়িত্ব পালন করবে না, যারা ট্যাক্স বা কর দেন তারা ঠিক মতো কর দেবেন না, তবেই তো গভর্নমেন্ট চাপে পড়বে বা প্রেসারে পড়বে। যখন একটা গভর্নমেন্ট এরকম চাপে থাকবে, তখনই কিন্তু ডিসিশন চেঞ্জ করার রাস্তা খুলে যাবে বা তৈরি হবে। ঠিক ওই সময় বিভিন্ন পেশাজীবী মানুষ সংগঠন যার যার জায়গা থেকে কি এই ধর্মঘটে সামিল হয়। তারই পরিপ্রেক্ষিতে একটা সময় গিয়ে দেখা যায় যে পাকিস্তানের যারা ডিসিশন মেকার বা ডিসিশন মেকিং করেন, তারা আমাদের এই অঞ্চলে আসা শুরু করে এবং বিভিন্ন ছাত্র সমাজ, জনসমাজ এবং পেশাজীবী সংগঠনের লোকদের সাথে কি করা শুরু করলো, আলোচনা করা শুরু করলো। এরই ধারাবাহিকতা আমি যদি বলি, মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব বাংলায় আসেন এবং পূর্ব বাংলায় এসে বিভিন্ন নেতাদের সাথে কি করেন, আলোচনা করেন। তারপরও তারা বোঝাতে চেষ্টা করেন যে পাকিস্তানের জন্য বেস্ট হবে কি উর্দু ভাষা। তখন কিন্তু বাংলাকে কি করতেছে, ডিনাই করতেছে, এবং তাদেরকে বিভিন্ন ভাবে বর্তমান সময়ে যদি 24-এর কথা বলি, দেখেন বিভিন্ন সময় অফার করতেছে না। এই যে আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু বিভিন্ন ছাত্র নেতাকে বিভিন্ন পদ, টাকা বা বিভিন্ন উপঢৌকনের মাধ্যমে কিনতে চেয়েছে, কিন্তু পারে নাই। সেম ভাবে ওই সময়ের পাকিস্তানি পলিসি মেকাররা এই অঞ্চলে কিছু মানুষকে পোস্ট বা বিভিন্ন পদে বসানোর লোভ দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিতে বলেন, কিন্তু এই অঞ্চলের মানুষ তাতে রাজি হয় না। তাদের একটা মাত্রই দাবি ছিল, যে কোনো মূল্যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিমান্ড ছিল। তো একটা পর্যায়ে গিয়ে কি হয়, মোহাম্মদ আলী জিন্নাহ এই ভদ্রলোক মারা যান। উনি ছিলেন পাকিস্তানের গভর্নর। মনে রাখবেন যে পাকিস্তানের সেই সময়ের যে শাসন কাঠামো ছিল, গভর্নরই ছিলেন প্রধান, তারপরে ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে বিভিন্ন মুখ্যমন্ত্রী। তো যখন মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান, এই গভর্নর নিযুক্ত হন খাজা নাজিমুদ্দিন নামে একজন ভদ্রলোক। খাজা নাজিমুদ্দিন, এই খাজা নাজিমুদ্দিনের অবশ্য জন্ম এই পূর্ব পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশের জমিদার বাড়িতে। তো সবারই একটা আশা তৈরি হয় যে এবার বুঝি বাংলাকে যথাযথ মর্যাদা বা স্বীকৃতি দেয়া হবে। কিন্তু এই খাজা নাজিমুদ্দিনও কি করে, এই পশ্চিম পাকিস্তানের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করে। তিনিও ঘোষণা দেন বিভিন্ন সময়ে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা আসলে উর্দুই হবে, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই সময় তো আরো মানে জনগণ কি হয়, তার এই কথাবার্তায় আক্রোশে ফেটে পড়ে, এবং তার রূপ কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি এই যে ধর্মঘটের মাধ্যমে। সেটা কি হয়েছে, আন্দোলন থেকে পরবর্তীতে আমরা দেখছি সহিংস আন্দোলনের দিকে রূপ প্রাপ্ত হচ্ছে। এটা হচ্ছে 47 থেকে 48 সময়কাল। 47 পর্যন্ত মোটামুটি ডিমান্ড আকারে সবকিছু ছিল, কিন্তু 48 সালে এসে একটা সহিংসতা আমরা লক্ষ্য করি। ঠিক আছে, কারণ সেই সময় পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল, তারা তো কোনোভাবেই রাজি হচ্ছিল না বাংলাকে একসেপ্ট করতে। আবার পূর্ব বাংলার জনগণও উর্দুকে মেনে নিতে পারে নাই। তো থার্ড স্টেজে গিয়ে যদি আমরা দেখি, 48 সালের ঘটনাগুলো এরকম ছিল। থার্ড স্টেজ হলো 1952 সাল। সেই 52 সালকে সামনে রেখে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি বলবেন তো, রেসপন্স করেন। জি স্যার, জি শোনা স্যার, যায়। কথা শোনা যাচ্ছে। তো কন্টিনিউ করেন, সমস্যা নেই। হ্যাঁ, 1952 সালে 1952 সালে যে থার্ড স্টেজ,
এটা হলো চূড়ান্ত স্টেজ। এই স্টেজ কিভাবে আসলো? তো সেই সময় তৎকালীন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, এই লিয়াকত আলী খান মূলনীতি কমিটি নামে একটা কমিটি গঠন করে। মূলনীতি কমিটি মনে রাখবেন, যেহেতু নতুন একটা দেশ হয়েছে, এই নতুন দেশের জন্য কি দরকার? একটা সংবিধান দরকার। সেই সংবিধান তৈরির নিমিত্তে একটা মূলনীতি কমিটি গঠন করা হয়। এই মূলনীতি কমিটির মূল উদ্দেশ্য ছিল সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশকে পরিচালনা করার সুযোগ তৈরি করে দেয়। তো এই মূলনীতি কমিটি বাংলাকে অ্যাভয়েড করে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব গ্রহণ করে। ঠিক আছে? আর এই মূলনীতি কমিটিকে গঠন করে দিছে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। এই লিয়াকত আলী খান যখন মূলনীতি কমিটি গঠন করে দেন, তার কিছুদিন পরে উনি মারা যান। এই মারা যাওয়ার পরে যে গভর্নর ছিল, সেই গভর্নর সিস্টেমটাকে বিলুপ্ত করে প্রধানমন্ত্রী সিস্টেমে নিয়ে আসে খাজা নাজিমুদ্দিন। অর্থাৎ খাজা নাজিমুদ্দিন সেই সময়ে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। আর এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন নুরুল আমিন নামে এক ভদ্রলোককে। ঠিক আছে? তো এই খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেন যে আসলে বাংলাকে একটু একটু করে উনি মর্যাদা দিতে চাচ্ছেন, কিন্তু স্টেট ল্যাঙ্গুয়েজ করতে চান না। উনি বলতেছে ঠিক আছে, বাংলা ভাষা সরাসরি বাংলা ভাষায় লেখা যাবে না, এই বাংলা ভাষাকে আরবি হরফে লিখতে হবে। সাপোজ ধরেন, আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনাদের যে আমি ক্লাস নিতেছি বাংলায়, ধরেন আমি কথা বলতেছি বাংলায়, ঠিক এটাই যেন আরবি হরফে লেখা হয়। ধরেন আমি যদি একটা সেন্টেন্স বলি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এটাকে আরবি ভাষায় লিখতে হবে, বাংলা ভাষায় লেখা যাবে না, হরফটা হবে আরবি। তো এটাও কিন্তু বাংলার জনগণ সেটা করে, প্রতিবাদ করে, প্রতিহত করে। তো সেই সময়ে পল্টনে একটা কি করা হয়, মুসলিম লীগের, হোল মুসলিম লীগ, পাকিস্তানের যে মুসলিম লীগ ছিল, সেই মুসলিম লীগের একটা সভা সংগঠিত হয় পল্টনে। পল্টনে ভাষণ দিতে আসে কে? এই প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। সেখানে হাজার হাজার মানুষের সামনে তিনি আবারও বলেন যে ভাষার প্রশ্নে আসলে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এখানে বাংলা ভাষার কি নাই, অপশন নাই। উনি যখন এটা বলেন, তখন হাজার হাজার মানুষের প্রতিবাদ করছে। ঠিক আছে? তখন আসলে মোটামুটি সবাই বুঝতে পারছেন যে শুধুমাত্র দাবি বা সহিংস আন্দোলনের মধ্য দিয়ে বা ধর্মঘটের মধ্য দিয়ে কি হবে না, বাংলা ভাষার মর্যাদা বা বাংলা ভাষার যে স্বীকৃতি, সেটি আদায় করা সম্ভব নয়। আমাদের কি করতে হবে? আরো ফোর্স, আমাদের আরো ফোর্স কি গেইন করতে হবে। তাদেরকে প্রেশারাইজ করার জন্য শুধু পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে নয়, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কি করতে হবে? জনমত গঠন করতে হবে। বর্তমানে যে 24-এ যেটা দেখতেছি, বিভিন্ন ধরনের জনমত গঠনের জন্য কি দরকার? পত্র পত্রিকায় লেখা দরকার, পত্র পত্রিকায় লেখা দরকার, তবে ইন্টারন্যাশনালি এটা কিন্তু সবার কাছে রিচ হবে। তো বর্তমানে আমরা অনেকেই নাম শুনে থাকবো, এনামুল হক নামে একজন ভদ্রলোক ছিলেন, সাহিত্যিক, তিনি একসময় বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। ঠিক আছে? পরিচালক ছিলেন, মহাপরিচালক ছিলেন। ওনার নেতৃত্বে একটা সাহিত্য পত্রিকা বের করা হয়, যার নাম হলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। ঠিক আছে? এরকম বিভিন্ন ভাবে আপনার লেখালেখি শুরু হয়ে যায়। দেখবেন যে অনেক পত্রিকা বের হয় না, সাহিত্য পত্রিকা, এই সাহিত্য পত্রিকার আকারে তারা কি করে, লিফলেট এর মতো করে বের করে এবং বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তো এই এনামুল হক, উনি এটাকে কি করেন, আস্তে 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 প্রসারিত করেন। এবং অন্য দিক দিয়ে সেই সময়ে বিভিন্ন পেশাজীবী যে সংগঠনের কথা আমরা বলেছিলাম, ছাত্র সমাজ, যুব সমাজ, তারা কি শুরু করছেন, আন্দোলন শুরু করছেন, বিভিন্ন সভা সমাবেশ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ, এবং বর্তমানে যে বুয়েট, সেই বুয়েট ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে বারবার জড়ো হতে থাকেন এবং তাদের যে এজেন্ডা, এই ছাত্র সমাজের এজেন্ডা, সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা কর্মসূচি গ্রহণ করেন।
এক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি বড় ধরনের বিপ্লব আমরা লক্ষ্য করি 1952 সালে 30শে জানুয়ারি। ঠিক আছে? এই সময় বিভিন্ন ধরনের মানুষের সমাবেশ ঘটে এবং সেই সমাবেশে বেশেই আসলে ডিসিশন হয় পরবর্তী করণীয়গুলা কি হবে। কারণ এই সময় যারা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী ইন্দোনে পুলিশ সেনাবাহিনী তাদেরকে আটক করে, গ্রেফতার করে। তো এভাবে চলতে থাকলে তো দেখা যাবে একটা সময় সবাই সমর্থন হারাবে। ভয়ে ঘর থেকে কি হবে? বের হবে না। এই আন্দোলনে তাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না। সো তাদের যেকোনো মূল্যে কি করতে হবে? প্রেশার দিয়ে তাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করতে হবে, বের করে নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে আর কি, কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়। তো এটা যখন ইপিআর বলা হয় পাকিস্তানের যেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটাকে আমরা বলি ইপিআর পুলিশ, বর্তমানে যেটা বাংলাদেশের পুলিশ হইছে, এরা কি করতে থাকে? ছত্রভঙ্গ করতে থাকে, মিছিল মিটিং করতে দেন না। তারপরে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দেয়। একটা পর্যায়ে গিয়ে ডিসিশন হয় এরকম যে পাকিস্তানের শাসক গোষ্ঠী যে ধরনের আইনই করুক না কেন বা যে ধরনের নিয়মই করুক না কেন আমরা তোয়াক্কা করবো না, আমরা সেটা ভেঙে দিব। এই সিদ্ধান্তে তারা উপনীত হয়। তো পাকিস্তানের সেই সময় সরকারও অবস্থা যখন বেগতিক দেখছে তখন কি করছে? 144 ধারা জারি করছে। 144 ধারা জারি হলো এমন যেখানে কোনো ধরনের সভা সমাবেশ অনুষ্ঠিত হবে না, অর্থাৎ দুইজন ব্যক্তি একই সাথে বের হতে পারবে না। কারণ দেখছে যে তাদের ভাষার প্রশ্নে আসলে তারা আপোষহীন, তাদের দাবি তারা আদায় করেই ছাড়বে, এরকম একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে তাদের মধ্যে। এই ধরনের একটা মেসেজ চলে গেছে। তো এই ধরনের আন্দোলন কিভাবে প্রতিহত করা যায়, এই আন্দোলন কিভাবে ছত্রভঙ্গ করা যায়, কিভাবে এই আন্দোলন দমিয়ে রাখা যায়, সব চেষ্টাই করা হয়েছে। তো এই যে কলাভবনের সামনে ডিসিশন হয় যে 4 তারিখে 1952 সালে 4 তারিখে এবং 11 তারিখে কি হবে? মহাসমাবেশ হবে। কিন্তু অন্যদিকে পাকিস্তানের শাসক গোষ্ঠী এই যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সময় 144 ধারা জারি করেন। তারই সর্বশেষ আমরা যদি একটা ঘটনা বলি যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি বর্তমান যে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার, সেই শহীদ মিনার সবার কি হওয়ার কথা ছিল? একত্রিত হওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, শহরের বিভিন্ন মোড় থেকে সেখানে আসার জন্য জড়ো হতে থাকে। কিন্তু পুলিশ কি করে? এই মিছিলে, ছোট ছোট মিছিলে গুলিবর্ষণ করে। যেহেতু সরকার আগে কি করছে? 144 ধারা জারি করছে, আর ছাত্র সমাজ, যুব সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন তারা এই 144 কে কি করছে? প্রতিহত করা এবং এটা তারা মানবে না, এই প্রশ্নে তারা সবাই এক হতে চেয়েছে। একটা পর্যায়ে গিয়ে পুলিশ এতে কি করে? গুলি করে। এই যে শফিউর যিনি আছেন প্রথম শহীদ হন, তারপরে রফিক জব্বার বরকত, এরা মারা গেলে বা এদের শহীদ হলে তখন আন্দোলন কি হয়? তীব্র আকার ধারণ করে। বুঝতেই পারবেন যে যখন কোনো কিছু ডিমান্ড আকারে থাকে সেটা স্বাভাবিকভাবেই পর্যালোচনা করা যায়। যখন আন্দোলনের রূপ লাভ করে সেটাও গোল টেবিল বৈঠকের মাধ্যমে আলোচনা পর্যায়ে থেকে যায়। কিন্তু যখন, এটা মনে রাখবেন যে 24 থেকেও আমরা কিন্তু সেই শিক্ষাটা নিয়েছি, যখন রক্ত ঝরে কোনো আন্দোলনে, সংগ্রামে বা বিপ্লবে যখন রক্ত ঝরে যায় তখন সেই আন্দোলন আর পিছনে ফিরে যায় না, সেই আন্দোলন অবশ্যই সাকসেসফুল হয়। এই যে যার কারণে আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, বাংলা ভাষায় লিখতে পারতেছি, এটা কিন্তু আসছে ওই শফিউর রফিক জব্বার বরকতের আত্মত্যাগের মাধ্যমে। যখন তাদের এই শহীদ হয়ে গেলেন তখন এই আন্দোলন তীব্র আকার ধারণ করছেন। পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী বুঝতে পারছেন যে এই আন্দোলন আর দমিয়ে রাখা সম্ভব নয়। বাধ্য হয়ে তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে। এভাবেই পূর্ব বাংলার জনগণের কাছে, এভাবেই বর্তমান বাংলাদেশের কাছে সেই সময়ের সেনা সমর্থিত, আমলা সমর্থিত পাকিস্তানের সরকার নতি স্বীকার
বা বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। তাদের এই পরাজয়ের মধ্য দিয়েই আমাদের মহান ২১শে ফেব্রুয়ারি আমরা ফিরে পাই, যেখানে আমরা আমাদের স্বাতন্ত্র ভাষা, স্বাতন্ত্র বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র মত প্রকাশ করার সুযোগ তৈরি হয়। তো আন্দোলন, সংগ্রাম এবং বিপ্লবের মধ্য দিয়েই এই পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে, যেটা আমরা দেখতে পাই ১৯৫৬ সালের সংবিধানে। মনে রাখবেন, ১৯৪৭ সালে ভারত পাকিস্তান আলাদা হলেও সংবিধান প্রণয়ন করতে, এই সংবিধান প্রণয়ন করছে কে? ওই যে মূলনীতি কমিটি, আমি যেটা বলছিলাম যে ৫২ স্টেজে এসে, এই মূলনীতি কমিটি যখন ১৯৫৬ সালে কনস্টিটিউশন গঠন করলো, সেই কনস্টিটিউশনের মাধ্যমেই আমাদের বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। বুঝতে পারছেন যে কিভাবে ধাপে ধাপে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলনের স্ফুলিঙ্গ কিভাবে ছড়িয়ে পড়ছে, একটা পর্যায়ে গিয়ে বাধ্য হয়েছে। স্টেজ গুলো আপনারা দেখবেন যে ৪৭, ৪৮, তারপরে ৫২ এবং ৫২ই ছিল হচ্ছে চূড়ান্ত রূপ। ঠিক আছে? তো এই যে চূড়ান্ত রূপ, সেটা আমরা লক্ষ্য করি ৫৬ সালের সংবিধানে গিয়ে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের মধ্য দিয়ে। এবং সেই সাথে সাথে শুধুমাত্র ভাষা না, সেই সাথে সাথে যে আমাদের অটোনমাস পাওয়ার, আমরা যে আলাদা প্রদেশ, আমাদের যে কালচার, আমাদের যে হিস্ট্রি, আমাদের যে ট্রেডিশন, আমাদের যে ফেস্টিভ আলাদা, সেগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হই। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেন বর্তমানে বিভিন্ন কিছু করি। এই যে পহেলা বৈশাখ, তারপরে বিভিন্ন যারা ট্রাইবাল গোষ্ঠী আছে তাদের নিজস্ব যে উৎসব, তারপর আমরা কি করি, স্বাধীনতা, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই স্বাধীনতার ইয়াতে আমরা কিন্তু কি করি, ২৬ তারিখে স্বাধীনতা দিবস ঘোষণা করছে। ১৬ই ডিসেম্বর কি হয়েছে, বিজয় দিবস হয়েছে। দেখবেন প্রত্যেকটা, এটা কিন্তু ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই এটাকে আমরা ফেস্টিভ হিসেবে নিছি। তারপরে বই মেলা, এই যে ভাষা ভাষা সংগ্রামকে কেন্দ্র করেই কিন্তু ২১শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা সম্মানার্থে কিন্তু আমাদের বুয়েটে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। এবং এই সম্মান রক্ষার্থে প্রতি বছর দেখবেন ফেব্রুয়ারি ১ তারিখে অমর একুশে বইমেলা উদযাপন করা হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে, শুধুমাত্র এই ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে। এগুলো হচ্ছে এখন অনেকটা ফেস্টিভের মতো হয়ে গেছে। তো পৃথিবীতে এমন জাতি আছে যারা ভাষার জন্য জীবন দিতে হয়েছে, এরকম আসলে বিরল, যেটা বাংলাদেশে সম্ভব হয়েছে শুধুমাত্র এই পাকিস্তানি শাসক গোষ্ঠী বিমাতা সুলভ আচরণের কারণে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন ভারত পাকিস্তান এক ছিল তখন প্রবলেম গুলো হয়েছে জাতিগত, হলো হিন্দু মুসলমান। কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান আলাদা হলো, তাদের সাথেও কিন্তু আমরা বা তাদের কাছ থেকে কিন্তু আমরা কোঅপারেশন পাই নাই, বরঞ্চ তাদের কাছ থেকে অসহযোগিতাই বেশি পাইছি। সেটা প্রথম আঘাতটা আসে এই কালচারাল বা সাংস্কৃতিক সেক্টরে, যার অন্যতম উদাহরণ হলো ভাষা। পরবর্তীতে আরো অনেক কিছুই ছিল যা আমাদের মহান মুক্তিযুদ্ধের দিকে ঢেলে দিয়েছে। যেমন প্রশাসনিক সেক্টর গুলোতে আমরা ডেপ্রাইভ হইতেছিলাম, তারপরে পলিটিক্যালি আমরা ডেপ্রাইভ হইতেছিলাম, ইকোনমিক্যালি আমরা ডেপ্রাইভ হইতেছিলাম। এই বিষয়গুলো যখন চূড়ান্ত পর্যায়ে রূপ লাভ করে বা চূড়ান্ত পর্যায়ে গিয়ে থাকে, তখনই কিন্তু আলটিমেটলি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হতে বাধ্য হয়। ঠিক আছে? এই বিষয়গুলো ছিল আপনার ১৯৫২ সালে ভাষা আন্দোলন, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড গুলা কি ছিল, কোন কোন স্টেজের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করছে। এখন যদি এই ভাষা আন্দোলনের সিগনিফিকেন্স বা এই ভাষা আন্দোলনে যদি আমরা বলি গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা কি কি দেখতে পাই? সেই গুরুত্বের মধ্যে আমরা অন্যতম দেখেন, এই যে বাংলাদেশ যে জাতিগতভাবে যে বিপ্লব করতে পারে, সংগ্রাম করতে পারে, বা ভাষার প্রশ্নে যে আমরা এক, আমাদের জাতীয়তাবাদ কি, সেটা কিন্তু প্রথম এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, লক্ষ্য করতে পারি। কারণ বিভিন্ন সময়ে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, যেমন ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তমদ্দিন মজলিস,
এটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সংগঠনগুলো গড়ে উঠেছিল। ঠিক আছে, তো ওই সময়ই আমরা বুঝতে পারি যে না, আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো আমাদের মধ্যে ঐক্য। আমরা যদি এক থাকি তাহলে আমরা আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আর যদি আমরা ডিভাইডেড হই তাহলে আমাদেরকে শাসন করা সহজ হবে। তো এই বাঙালি প্রথমবার আন্দোলন করে কিন্তু এই ভাষার প্রশ্নে। এই আন্দোলন যখন সার্থক হলো তখন আমাদের মধ্যে কি জিনিসটা গ্রো করছে জানেন? প্রথম হলো বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি নাম্বার ওয়ান হলো কি, সিগনিফিকেন্স বা গুরুত্ব। এই গুরুত্ব কি ছিল? এই গুরুত্বের অন্যতম হলো বাঙালি জাতীয়তাবাদ। অর্থাৎ দেখেন, এখানে কিন্তু ভারত পাকিস্তানে যেমন হিন্দু মুসলমান আলাদা হয়েছে, এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানে কিন্তু ভাষার প্রশ্নে এরকম আলাদা হয় নাই। হিন্দুরা বলবে না যে না এটা আমাদের ভাষা না, বা মুসলমান বলবে না এটা আমাদের ভাষা না, এটা না। প্রত্যেকটা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই চেয়েছে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হোক। তার মানে কি, যখন কোনো একটা আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলনে যদি পার্টিসিপেশন অনেক বেশি থাকে তখন বোঝা যায় যে না, আমাদের ডিমান্ডে আমাদের এত এত পিপলের কি আছে, জনমত আছে, আমাদের সাথে তাদের কি আছে, সাপোর্ট আছে। অর্থাৎ হ্যাঁ, 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 ভাষার প্রশ্নে সবাই এক ছিল। এই জন্য কিন্তু জাতীয়তাবাদ, এই যে আমরা বলি না জাতি হিসাবে কি, ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছে, ধর্ম ফ্যাক্টর হয়েছে, বাট পাকিস্তানের সাথে কিন্তু ধর্ম ফ্যাক্টর হয়নি। পাকিস্তানের সাথে যখন আমরা বাংলাদেশ আলাদা হওয়ার প্রশ্নে, তখন কিন্তু জাতীয়তাবাদ একটা ফ্যাক্টর। কি এই জাতীয়তাবাদ? হলো বাঙালি জাতীয়তাবাদ। ঠিক আছে, এই জন্য ভাষার প্রশ্নে কিন্তু কেউ আলাদা ছিল না। কেননা আমরা বলছি না, গণপরিষদে প্রথম যে ব্যক্তি বাংলা ভাষার দাবি উপস্থাপন করেন তিনি ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। উনি ছিলেন একজন হিন্দু। ঠিক আছে, তো যখন আন্দোলন সংগঠিত হলো, এই আন্দোলন থেকে প্রতীয়মান হয় যে আমাদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়েছে। ঠিক আছে, মানে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের কি থাকবে, সবারই সমর্থন থাকবে। আর একটা জিনিস সেকেন্ড যেটা, সেটা হলো ধর্ম নিরপেক্ষতা বহিঃপ্রকাশ আমরা সেই সময় লক্ষ্য করি। ধর্ম নিরপেক্ষতা বলতে এখানে বলি যে কোনো ধর্মের মানে এখানে প্রধান হিসাবে ইয়া করা হয় নাই, আইডেন্টিফাই করা হয় নাই যে আমরা এখানে মাইনরিটি তারা হচ্ছে মেজরিটি, এটা কোনো ফ্যাক্টর না। ধর্ম নিরপেক্ষতা হলো প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম কি করবে, পালন করবে, বাট এখানে কোনো ইন্টারফেয়ার করা যাবে না। সেম এই বিষয়গুলো সেই সময় লক্ষ্য করা যায় যে হিন্দু বা বৌদ্ধ যার যার ধর্ম সে পালন করতেছে, বা মুসলমান তার ধর্ম পালন পালন করতেছে। এই যে এখানে বিভিন্ন ধর্মের ডাইভার্সিটি থাকবে, বাট কোন ধরনের কনফ্লিক্ট থাকবে না। এটা বর্তমানে এখন লক্ষ্য করা যায়, বিভিন্ন রাষ্ট্রের উস্কানিতে এই জিনিসগুলো হইতেছে, বাট সেই সময় কিন্তু এরকম জিনিসগুলো হয় না, ধর্ম নিরপেক্ষতা প্রতীয়মান ছিল। এই জন্য আমি বলি যে আপনার সব থেকে বড় অ্যাসেট হলো কি, যে আপনি প্রথমে পরিচয় দিবেন আপনি বাঙালি, তারপরে পরিচয় দিবেন বাংলাদেশি। বুঝতে পারছেন? নিজের দেশকে আসলে সব থেকে বেশি ভালোবাসতে হবে, দেশের বাইরে কোনো কিছু না, যাই বলেন না কেন। আমি বাংলাদেশে, আমি মুসলমান, আমার কোরআনে বলা আছে যে আমি কি করতে পারবো কি করতে পারবো না। সো সৌদি আরব আমাদেরকে খাওয়াবে না, আমাদেরকে পড়াবে না। সো কোনো একটা ডিসিশনে যে সৌদি আরবের সবকিছু আমাদের মেনে নিতে হবে, বিষয়গুলো এমন না। দেখবেন তাদের স্টাডি করে দেখবেন তাদের লাইফ স্টাইল কেমন, আমাদের লাইফ স্টাইল কেমন, অনেক ডিফারেন্স। সেম ভাবে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা মনে করবেন না যে ইন্ডিয়া আপনাদেরকে ভরণ পোষণ করবে। সবার আগে একটা গর্বের জায়গা হলো আমরা বাংলাদেশি। ঠিক আছে, যেখানে যাই না কেন আমাদের পরিচয় থাকবে বাংলাদেশি। সেম ভাবে কোনো পাকিস্তান পন্থী বা অমুক পন্থী হওয়ার দরকার নেই। সবারই উচিত বাংলাদেশ পন্থী হওয়া, নিজের দেশ। প্রত্যেকের ধর্মেই বলা আছে নিজের দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমাদের তো ধর্মেই বলা আছে স্বদেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আপনি যদি আপনার দেশকে ভালো না বাসতে পারেন তাহলে আপনি অন্য জাতিকেও ভালোবাসতে পারবেন না। তো সবার আগে আমাদের উচিত দেশকে ভালোবাসা। সেকেন্ডটা হচ্ছে, থার্ডটা হচ্ছে যে পয়েন্ট, এটা হচ্ছে বিপ্লব এবং সংগ্রাম। বিপ্লব এবং সংগ্রামের প্রথম সূত্রপাত কিন্তু এই ভাষা আন্দোলনের সময় আমরা দেখতে পাই। কিভাবে বিপ্লব সংগঠিত হয়, কিভাবে ধর্মঘট করতে হয়, এই বিষয়গুলা কিন্তু সেই সময়ে প্রতীয়মান হয়। তার আগে কিন্তু এই বাঙালি ভাষাভাষী বাঙালি বা এই বাংলাদেশে তারা কিন্তু কখনোই বিপ্লব বা সংগ্রামে লিপ্ত হয়নি। ওই বিপ্লব এবং সংগ্রাম থেকে কিন্তু লক্ষ্য করা যায় যে বাঙালি জাতিগতভাবে যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার হতে পারে। এই বাঙালি যে কোনো অন্যায় অবিচার
প্রতিহত করতে পারে। আর একটা বিষয় ফোর্থ যেটা, সেটা হলো অর্থনৈতিক মুক্তি। যদিও ভাষা আন্দোলনের জন্য আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু এর অন্তরালে আর একটা বিষয় ছিল, সেটা হলো অর্থনৈতিক মুক্তি। কারণ অর্থনৈতিক ভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে তারা ডমিনেট করতেছিল। আমাদের এখানে ইনভেস্টমেন্ট কম ছিল, আমাদের এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন সেভাবে গড়ে তোলা হয়নি, বাট আমাদের এই জায়গা থেকে এক্সপোর্ট করে যে পরিমাণ ডলার বা বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো, তার মেজরিটি স্পেন্ড করা হতো কোথায়? পাকিস্তানে। ডেভেলপমেন্ট করা হতো সেখানে, সেখানে ইনভেস্টমেন্ট করা হতো। কিন্তু সে তুলনায় এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে সে পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে আমরা কিভাবে অর্থনৈতিক ভাবেও তাদের কাছে ডেপ্রাইভ হয়েছি। আর একটা জিনিস, জাতিগত ভাবে কি একাত্মতা। ওই যে কিছুক্ষণ আগে বলছি না, যে ভাষার প্রশ্নে কিন্তু সবাই মোটামুটি এক ছিল। যে কোনো মূল্যে আমাদের যে সাংস্কৃতিক আঘাত বা আগ্রাসন, সেটা আমরা একাত্মতা বা ইউনিটির মাধ্যমে আমরা প্রতিহত করতে সম্ভব হয়েছে। আমাদের মধ্যে যদি ক্লাসিফিকেশন থাকতো, আমাদের মধ্যে ডিভাইডেশন থাকতো, তাহলে আমরা পাকিস্তানের এই যে অপচেষ্টা, সেটা প্রতিহত করতে পারতাম। আর এই অপচেষ্টা আমরা প্রতিহত করতে পারছি কিসের জন্য? জাতিগতভাবে আমরা কি ছিলাম? এক ছিলাম। জাতিগতভাবে আমরা রাস্তায় নেমেছি, জাতিগতভাবেই আমরা প্রবলেম ফাইন্ডিংস করেছি, সেই প্রবলেমের সমাধানও কিন্তু আমরা কি করেছি? রাজপথেই করেছি। যেহেতু সংগঠনের ব্যানারে বা দাবির মাধ্যমে অধিকার আদায় করা সম্ভব হয়নি, আমরা বুঝতে পেরেছি আসলে এটা সহিংস বা বিপ্লবের মাধ্যম ছাড়া সম্ভব নয়। এই জন্য কিন্তু আমরা বিপ্লব এবং সংগ্রামের পথ বেছে নিছি এবং আলটিমেটলি আমরা জয়লাভ করেছি। এই যে একাত্মতা, এই একাত্মতা আমাদের এই আন্দোলনের বড় শক্তি। আর একটা জিনিস এই সময় সব থেকে নোটিসেবল, যেটা লক্ষণীয়, সেটা হলো ছাত্র সমাজের গুরুত্ব। দেখেন, ভাষা আন্দোলনে কিন্তু ছাত্র সমাজের সবসময় ফ্রন্ট লাইনে ছিল। যারা মারা গেছে মেজরিটি দেখবেন যে স্টুডেন্ট বা ওই লেভেলের আর কি, এই মোটামুটি খুব ইয়াং, মানে খুব সিনিয়র না। যে বর্তমান সময়ে যে 24-এ যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবেও দেখবেন যে মোটামুটি যারা ইয়াং ছিল, যুবক ছিল, তারাই কিন্তু আন্দোলনের ফ্রন্ট লাইনে। এটা মনে রাখবেন যে সিনিয়র যারা থাকেন, তারা হয়তো গাইড করেন আন্দোলন কিভাবে পরিচালনা করতে হবে, কিন্তু ফ্রন্ট লাইনে সবসময় থাকে ছাত্র সমাজ, যুব সমাজ, তারাই। এই সময় আমরা লক্ষ্য করি 1952 সালে যে ছাত্র সমাজের একটা গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাইছে। ছাত্র সমাজের একসেপ্টেন্স সবার কাছে কিন্তু বৃদ্ধি পাইছে। ছাত্র সমাজের যে একটা কথা বলার জায়গা সেই সময় তৈরি হয়েছে। কারণ ভারত পাকিস্তান যখন এক ছিল, সেই সময় দেখা গেছে যারা এডুকেটেড ক্লাস বলে একটা ক্লাস ছিল বা এলিট ক্লাস ছিল, তারাই সব ডিসিশন গুলা নিত। বাট এই ধারণা সেই সময় একটু ভেঙে যায়। এই সময় ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে লাস্টে যে পয়েন্ট, এটাকে বলবো সিগনিফিকেন্স এর মধ্যে, স্বাধীনতা লাভ। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলেও এই যে স্বাধীনতার বীজ কিন্তু ওই ভাষা আন্দোলনেই রোপণ করা হয়। ওই জায়গা থেকে কিন্তু আমরা অনুপ্রেরণা পাই যে না, পাকিস্তানের যে কোনো ধরনের অপচেষ্টা বা মিথ্যাচার, যেটাকে বলি যে অর্থনৈতিক ভাবে আমাদেরকে যে শোষণ করতেছে, সেগুলো প্রতিহত করা শক্তি আমরা ওই 52 থেকে পাইছি। এই যে 71 সালে যুদ্ধ করছি, সেটা তো আর একদিনে সম্ভব হয়নি। আমরা দেখাইছি যে 52 সালে তাদেরকে প্রতিহত করতে পারছি, তাদেরকে পরাজিত করতে পারছি। তো সামনে হয়তো পাবো। এই জন্য বলা যেতে পারে 1971 সালে স্বাধীন হলেও আসলে তা আমাদের শক্তি জুগিয়েছে 1952 সালে সেই ঘটনা, সেই বিষয়গুলা। তো এখন যদি আমি টোটালি বলি যে আজকে কি কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আচ্ছা, ইন্ট্রোডাকশন। এই ঘটনাটা কি ছিল, যে ভারত পাকিস্তান আলাদা হলো, তারপরে পাকিস্তানের সাথে যখন আমরা যুক্ত ছিলাম, এই বাংলাদেশ যুক্ত ছিল, তখন কি হয়েছে? রাষ্ট্রভাষা কি হবে সেই প্রশ্নে তারা আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, উর্দু আমাদের উপরে চাপায় দিতে চাইছে। বাংলাকে তারা কি করছে? অ্যাভয়েড করতে চাইছে। বাংলা ভাষা যে প্রপার যে মর্যাদা বা ডিগনিটি, সেটা তারা দিতে চায় নাই। অথচ 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা। পরবর্তীতে এই যে আন্দোলন সংগঠিত হয়েছে বিভিন্ন স্টেজে, একটা স্টেজ ছিল 47 থেকে 48, 48 থেকে 52, 52 থেকে তারপর আমরা সাকসেস হয়েছি। পরবর্তীতে সিগনিফিকেন্স কি ছিল? সিগনিফিকেন্স বা গুরুত্ব কি ছিল? এই গুরুত্বের মধ্যে তো আমি বলছি জাতীয় যে আমাদের চেতনা, সেটা গ্রো করছে, ধর্মনিরপেক্ষতা আসছে, সংগ্রাম বিপ্লবের যে স্পৃহা, সেটা তৈরি হয়েছে, অর্থনৈতিক মুক্তি আমরা পাইছি সেই সময়টাতে। তারপরে যে রাজনৈতিক যে আন্দোলন, যে পরবর্তীতে আমরা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা কিন্তু রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে ওটা পরিলক্ষিত হয়েছে। ছাত্র সমাজের গুরুত্ব সেই সময় বৃদ্ধি হয়েছে।
তারপরে যে আলটিমেটলি ৭১ সালে আমরা যে স্বাধীন হলাম সেটারও কিন্তু ইন্সপিরেশন এই ৫২ থেকে আমরা পাইছি। ঠিক আছে, এগুলো হচ্ছে সিগনিফিকেন্স। সবকিছু কোরিলেট করে করে পড়বেন, ছন্ন ছাড়া বা আলাদা আলাদা করে পড়বেন। তবে সিকোয়েন্স ধরে পড়লে এগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। তার মানে কি, ভাষা আন্দোলন, আজকে যে টপিকস নিয়ে কথা বলছি সেটা হলো ভাষা আন্দোলন। এখানে খুব সুন্দর করে মনে রাখবেন, ভাষা আন্দোলন অর্থাৎ ভাষাকে সেন্টার করে যে আন্দোলন হয়েছে সেটা ভাষা আন্দোলন। এখন ভাষা আন্দোলন কিসের প্রশ্নে হয়েছে? উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছে, বাট আমাদের মেজরিটি মানুষ কথা বলতে বাংলা ভাষায়। সো এটা কি করা হয়েছে, যে সাংস্কৃতিক আগ্রাসন হিসাবে একসেপ্ট করা হয়েছে। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানে সক্ষম হয়েছে। ঠিক আছে, এইগুলা হচ্ছে আপনার সিকোয়েন্স, ভাষা আন্দোলনের মূল থিমস। এই থিম থেকে পরবর্তীতে আমরা অনুপ্রেরণা পেয়ে স্বাধীন হয়েছি। বুঝতে পারছেন, এইগুলো হলো সামগ্রিক বিষয়। তারপরে ঘোষণাগুলো আপনার ডিটেলস পড়বেন, যে প্রথমে কোন সংগঠন গড়ে ওঠে, তারপরে তার কারা নেতৃত্ব দেয়, তারপরে কোন সময় তারা ফায়ার করছে, কারা শহীদ হয়েছে, এগুলো হচ্ছে আপনার মেমোরাইজ করার বিষয়। আর সিকোয়েন্স গুলো ঠিক এইভাবে ধরে ধরে পড়বেন। কখনোই আপনারা কিন্তু মিশায় ফেলবেন না, কখনোই মিশায় ফেলবেন না এরকম যে ভারত এবং পাকিস্তান, এটা কিন্তু কখনোই ভাষা আন্দোলনের ক্ষেত্রে আনবেন না। ভাষা আন্দোলন যখন হয়ে গেছে তখন কিন্তু পাকিস্তানের সাথে আমরা, দেশভাগ যখন হয়েছে তখন হচ্ছে ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছে। বা যখন পাকিস্তান আলাদা হলো, পাকিস্তানের সাথে তখন আমরা কি ছিলাম, একীভূত ছিলাম। সেটা হলো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে ফার্স্ট যে দ্বন্দ্ব তৈরি হয় সেটা হচ্ছে ভাষাকে সেন্টার করে। এই জায়গায় কিন্তু কখনোই ভারত আসবে না। আমি এই যে প্রিভিয়াস কিছু ব্যাচ গুলাতে পড়াইছি, এদের পরীক্ষা তো হয়ে গেছে, এরা এই মিক্স করে ফেলছে। হ্যাঁ, করে ফেলছে, মিক্স করে ফেলছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছে। দেশ ভাগ হয়েছে ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর বঙ্গভঙ্গ যেটা হয়েছে ১৯০৫ সালে, শুধুমাত্র এটা বাংলা ভাগ হয়েছে। এদের তিনটা টপিকস। ঠিক আছে, এগুলা খুব আলাদা আলাদা করে করে পড়বেন, কখনোই মিশায় ফেলবেন না এই বিষয়গুলো। তো আজকে টপিকস এর উপরে যদি কারো কোশ্চিন থাকে আপনি কোশ্চিন করতে পারেন, আদারওয়াইজ আপনারা করবেন, আইডি নাম্বার গুলো কমেন্ট করবেন, দেন শেয়ার আমাকে এগুলো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। যদি কারো কোশ্চিন থাকে কোশ্চিন করতে পারেন। আর কোশ্চেন আছে আজকে টপিকস এর উপরে, বা যে কোনো টপিকস নিয়ে কথা বলতে পারেন, প্রিভিয়াস এর আগে যেটা পড়াইছি বা ৭১ পর্যন্ত যে কোনো টপিকস নিয়ে আপনারা কোশ্চেন করতে পারেন। তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করতেছি। স্যার, আপনারা স্যার আমাদের কি স্যার বলেন, গুগল ক্লাসরুম খুলবেন না স্যার? মিটে কি আপনাদের প্রবলেম হইতেছে? না না স্যার, মিটে কোনো প্রবলেম হচ্ছে না। মানে তারপর বললাম যে মানে কোন নোট টোট দিলে আর কি ক্লাসরুমে থেকে যে কেউ দেখে নিতে পারতো, এই জন্য আর কি বললাম স্যার। মিটেই আমি নিতে চাচ্ছিলাম। গুগল ক্লাসরুমে এই যে আমাদের ডকুমেন্টস গুলো আমি আপনাদেরকে বলছিলাম যে সেভ থাকে, তো দেখেন জি। আপনারা 46 এল ব্যাচ, পরবর্তীতে যখন 47 আসবে দেখবেন আপনাদের এই জুনিয়র আপনাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নেবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আমাদের তৈরি করা থাকে, তো সেম ভাবে এগুলো অন্যদিকে যেন প্রোভাইড না করা হয়। আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে নিন আপনাদের যে আচ্ছা স্যার, গ্রুপ হোয়াটসঅ্যাপ গুলো আছে। সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, ওইটাই করেন। আর গুগল ক্লাসরুম এগুলো সেভ থাকে, তো আমি দেখছি এগুলা এগুলাতে হয়েছে, আমাদের নোট গুলাই অন্য সেটা রিমুভও ফ্যাকাল্টি করা মেম্বার যায় না গুলা স্যার, প্রবলেম এটা। ইউজ করে আর কি। এই জন্য আমি গুগল ক্লাসরুমে করি নাই। তবে দেখি এইদের পরে হয়তো আপনারা যে এত রিকোয়েস্ট করতেছেন